তো হ্যালো ফ্রেন্ডস, জয় হিন্দ বন্ধুরা। আরও একটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম আমার রাজু রাজু ঘোষ চ্যানেলে। তো তোমরা সবাই জানো এতদিন জিকে ক্লাস দিতে পারিনি, আমি একটু অসুস্থ ছিলাম, ওই জন্য জিকে ক্লাস দিতে পারিনি। তো আর টেনশন নাই, তোমাদের এখন প্রত্যেক দিন ক্লাস পাবে। যে প্রত্যেক দিন আমি তোমার 11খানা ক্লাস দিয়েছি, সেই রকম প্রত্যেক দিন তোমার ডাব্লিউপি প্লাস কেপি এই দুটোরই একদম ক্লাস পাবে বাছাই করা। তোমার কেপি ডাব্লিউপি যে বিগত তোমার 2018, 2015, 2019, 20, মানে বিগত 5 বছরের বাছাই করা যেসব প্রশ্ন, সেটা নিয়েই আমি ভালো ভালো তোমাদের স্পেশাল জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সব মিলে ক্লাস দেব। এবং আমার চ্যানেলটি নতুন হলে, রাজু রাজু ঘোষ চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি ফলো করে দেবে। এবং ভিডিওগুলো দেখো বন্ধুরা, এই ভিডিওগুলো করতে আমার অনেকটা কষ্ট হয়, আমিও নিজে পড়াশোনা করি, আমিও নিজে ডাব্লিউপির ক্যান্ডিডেট, কেপিটা করিনি, ডাব্লিউপির ক্যান্ডিডেট, আমিও পড়াশোনা করি, তার পাশাপাশি টাইম পাস ভিডিওগুলো বানাই। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং বন্ধুদের মাঝে ক্লাসটি ছোট্টভাবে একটি শেয়ার করে দেবে। দেখো, তোমাদের হাতে সব করে দাও না একটা বেকার ছেলেকে ভাইরাল। বন্ধুরা, ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ভাইরাল করে দাও, একদম জোর জোর করে ভাইরাল করে দাও ভিডিওটা। আজকে খুব ভালো ভালো ক্লাস আছে। তো চলো আজে বাজে না বকে ক্লাস শুরু করা যাক। তো আজকে তোমার ক্লাস নম্বর 1, ভালো করে শোনো। প্রথম প্রশ্ন, তো প্রথম প্রশ্ন হচ্ছে লোকসভার অধিবেশনে সভাপতিত্ব কে করেন? যে আমাদের ভারতবর্ষের লোকসভা, সেই লোকসভার অধিবেশনে সভাপতিত্ব কে করেন? তো আরেকবার বলি প্রশ্নটি, লোকসভার অধিবেশনে সভাপতিত্ব কে করেন? তো লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করেন, এই প্রশ্নটির জন্য তোমরা 30 সেকেন্ড পেয়ে যাবে। তো দেখো বন্ধুরা, তোমরা উত্তর করো এবং আমাকে কমেন্ট করো, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। আমি 1 থেকে 30 পর্যন্ত গুনবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তো লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করেন এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার অধ্যক্ষ। লোকসভার যে অধ্যক্ষ, তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার অধ্যক্ষ। তারপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন, ভালো করে শোনো, মন দিয়ে প্রশ্নগুলো শুনবে এবং কমেন্টের মাধ্যমে অ্যান্সার করবে। তো ভারতের সবচেয়ে বড়, মানে আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় সেচ খাল কোনটি? আরেকবার বলি প্রশ্নটি শোনো ভালো করে, খুব ভালো করে শুনবে প্রশ্নগুলো, একদম ভালো ভালো প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমাদের আপকামিং পরীক্ষায়, মানে বিগত বছরে তার আগে পরীক্ষাতে এসছে। ভারতবর্ষের সবচেয়ে বড় সেচ খাল কোনটি? তো ভারতবর্ষের সবচেয়ে বড় সেচ খাল হচ্ছে ইন্দিরা গান্ধী খাল। এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। ভারতবর্ষের সবচেয়ে বড় খাল হচ্ছে তোমার ইন্দিরা গান্ধী খাল, যে খালটি, সেটি হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় খাল। চলো বন্ধুরা, তৃতীয় নম্বর প্রশ্ন শুরু করা যাক। তৃতীয় নম্বর প্রশ্নটি ভালো করে শুনবে। তৃতীয় নম্বর প্রশ্নটি হচ্ছে দ্য লাস্ট সাফাওয়ারি চিত্রটি কার আঁকা? মানে বলতে চাইছে প্রশ্নটিতে, দ্য লাস্ট সাফাওয়ারি একটি চিত্র, সেই চিত্রটি কে এঁকেছিলেন? তো এখানে প্রশ্নটার অ্যান্সার হয়ে যাবে, তোমরা একটু ভাবো এবং আমাকে অবশ্য, আমি একলা তো উত্তর বললে হবে না, তোমাদেরকে উত্তর বলতে হবে। তো দ্য লাস্ট সাফাওয়ারি যে চিত্রটি, সেই চিত্রটি এঁকেছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। ইনি একজন বিদেশি কবি, ইনি এই চিত্রটি এঁকেছিলেন। তাহলে এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার লিওনার্দো দা ভিঞ্চি, তিনি দ্য লাস্ট সাফাওয়ার চিত্রটি এঁকেছিলেন। তারপরে কোশ্চেন নম্বর 4 চলে যাও। কোশ্চেন নম্বর 4, তো কোশ্চেন নম্বর 4 ভালো করে শুনবে। প্রশ্ন নম্বর 4 হচ্ছে দেনা পাওনা যে উপন্যাস, সেটি কার লেখা? মানে দেনা পাওনা একটি উপন্যাস, সেটি কার লেখা? তো দেনা পাওনা যে উপন্যাস, সেই উপন্যাসটি খুব ভালো করে শোনো বন্ধুরা। দেনা পাওনা যে উপন্যাস, সেই উপন্যাসটি তোমার লেখা হচ্ছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেনা পাওনা
উপন্যাসটি দেনা পান্না পাওনা উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তাহলে এই প্রশ্ন সঠিক অ্যান্সার হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। তো প্রশ্ন নম্বর 5, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র, যে আমাদের ভারতবর্ষে যে প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র, সেই জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? তো ভারতবর্ষের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র, সেই জলবিদ্যুৎ কেন্দ্রের নাম তোমরা সবাই জানো। এই প্রশ্নটি এসেছে তোমাদের 2018 সালে ডাব্লিউপি পরীক্ষাতে এসেছিল, ভূগোলের একটি প্রশ্ন। তো ভারতবর্ষের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে তোমার শিব সমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র। এটি হচ্ছে ভারতবর্ষের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। তো এই প্রশ্নটার সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার শিব সমুদ্রম জলবিদ্যুৎ প্রকল্প। তারপরে প্রশ্ন নম্বর 6 নম্বর প্রশ্নটি ভালো করে শোনো। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে একটি হিস্ট্রি থেকে প্রশ্ন আছে, তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, সাধারণ বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান সব থেকে প্রশ্ন পাবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন পাবে। তো কল্লোহনের রচিত গ্রন্থের নাম কি? যে কল্লোহন, সেই কল্লোহনের একজন কবি ছিলেন, তিনি কল্লোহন একজন খুব ভালো নামকরা কবি ছিলেন। তো কল্লোহনের রচিত যে একটি কাব্যগ্রন্থ, সেই গ্রন্থটির নাম কি? তো কল্লোহনের রচিত যে কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থটির নাম হচ্ছে তোমার রাজতরঙ্গিনী নামক কাব্যগ্রন্থ। মানে কল্লোহন লিখেছিলেন রাজতরঙ্গিনী কাব্যগ্রন্থ। তাহলে 7 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে রাজতরঙ্গিনী। চলো বন্ধুরা শোনো 8 নম্বর প্রশ্ন। তো 8 নম্বর প্রশ্নটি হচ্ছে তোমার পৃথিবীর মধ্যে সবথেকে কম সড়কপথ, পৃথিবীর মধ্যে সবথেকে বেশি কম সড়কপথ কোন দেশে আছে? আরেকবার বলি প্রশ্নটি ভালো করে শোনো। পৃথিবীর মধ্যে সবথেকে কম সড়কপথ কোন দেশে আছে? তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার পৃথিবীর মধ্যে, মানে আমাদের ভারতবর্ষ না, গোটা পৃথিবীর মধ্যে বলেছে। তো পৃথিবীর মধ্যে সবথেকে কম বেশি সড়কপথ আছে তোমার নেপালে। নেপাল দেশে, আমাদের ভারতবর্ষেরই প্রতিবেশী দেশ নেপালে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি মানে কম সড়কপথ আছে। তারপরে 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নটি শোনো ভালো করে। তো 9 নম্বর প্রশ্নটি হচ্ছে তোমার বিহারের দুঃখী নদী কাকে বলা হয়? আরেকবার বলি প্রশ্নটি শোনো, বিহারের দুঃখী নদী কাকে বলা হয়? তো বিহার যে আমাদের ভারতবর্ষের একটি রাজ্য, সেই বিহারের দুঃখী নদী কাকে বলা হয়? তো বিহারের সামনে লিখে, বিহারের দুঃখী নদী বলা হয় তোমার কোশি নদীকে বিহারের দুঃখী নদী বলা হয়। যে কোশি নদী, সেই কোশি নদীকেই বিহারের দুঃখী নদী বলা হয়। যে কোশি নদী, সেই নদীকে বিহারের দুঃখী নদী বলা হয়। তারপরে 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নতে তোমাদের একটি আছে ফুল ফর্ম আছে। তো 10 নম্বর প্রশ্নটি ভালো করে শোনো। MUDRU এর পুরো নাম কি? মানে MUDUR এর পুরো নাম কি, সেই পুরো নামটি জানতে চেয়েছে। তো এম এর পুরো নাম হচ্ছে মিশ্র ইউনাইটেড ডেভেলপমেন্ট অফ রেডার্স এজেন্সি। মিশ্র ইউনাইটেড ডেভেলপমেন্ট অ্যান্ড রেডার এজেন্সি। 10 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে মিশ্র ইউনাইটেড ডেভেলপমেন্ট অ্যান্ড রেডার এজেন্সি। 11 নম্বর প্রশ্নটি ভালো করে শোনো বন্ধুরা। 11 নম্বর প্রশ্নটি একটি খুব ভাইটাল প্রশ্ন। এই প্রশ্নটিও তোমাদের এসএসসি, জিডি, ডাব্লিউপি, কেপি এইসব পরীক্ষায় সম্ভবত এসে থাকে। তো 11 নম্বর প্রশ্নটি হচ্ছে তোমার রাষ্ট্রবিজ্ঞান থেকে 11 নম্বর প্রশ্নটি, জেলা পরিষদের যে জেলা পরিষদ, সেই জেলা পরিষদের সভাপতিত্ব কে করেন? আরেকবার বলি প্রশ্নটি শোনো, জেলা পরিষদের সভাপতিত্ব কে করেন? তো জেলা পরিষদের সভাপতিত্ব করেন, প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার যে জেলা পরিষদ, সেই জেলা পরিষদের সভাপতিত্ব করেন সভাধিপতি যে পদ, সেই সভাধিপতি জেলা পরিষদের সভাপতিত্ব করেন। তারপরে 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার মুখ্য নির্বাচন কমিশনার কত বছরের জন্য নিযুক্ত হন?
মুখ্য নির্বাচন কমিশনার, বন্ধুরা, যে মুখ্য নির্বাচন কমিশনার প্রত্যেকটি রাজ্যে ভারতবর্ষে একটি করে মুখ্য নির্বাচন কমিশনার থাকে। সেই মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকালের মেয়াদ কত বছর সেটি জানতে চেয়েছে। তো এখানে মুখ্য নির্বাচন কমিশনার তার কার্যকালের মেয়াদ হচ্ছে তোমার 6 বছর, মানে মুখ্য নির্বাচন কমিশনার 6 বছরের মধ্যে তার কার্যকাল সম্পন্ন করতে পারে, 6 বছর অন্তর আরেকবার চেঞ্জ হয়। তারপরে 13 নম্বর প্রশ্ন, তুমি ভালো করে শোনো। 13 নম্বর প্রশ্ন, শেষ শক্তিশালী গুপ্ত সম্রাট, মানে গুপ্ত যুগের একটি প্রশ্ন, শেষ শক্তিশালী গুপ্ত সম্রাট কে ছিলেন? ভারতবর্ষের শেষ শক্তিশালী গুপ্ত সম্রাট কে ছিলেন? তো ভারতবর্ষের শেষ শক্তিশালী গুপ্ত সম্রাট ছিলেন তোমার, গুপ্ত সম্রাটদের মধ্যে স্কন্দগুপ্ত, যিনি একজন খুব স্বনামধন্য রাজা ছিলেন। স্কন্দগুপ্ত ইনিই ছিলেন ভারতবর্ষের শেষ গুপ্ত যুগের সম্রাট। তাহলে 13 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে স্কন্দগুপ্ত। ভালো করে মাথায় রাখবে বন্ধুরা। ভিডিওটি শেয়ার করো বন্ধুদের মাঝে, এবং চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এর থেকে আরও ভালো ভালো ইম্পর্টেন্ট জিকে কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো ভালো প্রশ্ন দেব। যত দিন যাবে তত মডেল টাফ প্রশ্ন দেব আমি, এবং কারেন্ট অ্যাফেয়ার্সও অ্যাড করবো এর মধ্যে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইবও করে দিও। তো চলো 14 নম্বর প্রশ্ন শুরু করা যাক। তো 14 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের নেপোলিয়ান, মানে আমাদের ভারতবর্ষে নেপোলিয়ান কাকে বলা হতো? কিং অফ নেপোলিয়ান, মানে ভারতবর্ষে নেপোলিয়ান কাকে বলা হতো? তো ভারতবর্ষের নেপোলিয়ান বলা হতো, এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্তের আমলে ভারতবর্ষে তোমার ধন সম্পদ পরিপূর্ণ, তারপরে যোগাযোগ ব্যবস্থা সব দিক থেকে উন্নতি হয়েছিল। এবং সমুদ্রগুপ্ত যখন তার শাসন কার্য পরিচালনা করেছিল, তার সমুদ্রগুপ্তের সভায় হরিসেন নামক একজন কবি এসেছিল। তিনি সমুদ্রগুপ্তের জীবনীগুলোকে লিখে গেছেন। তো সমুদ্রগুপ্তের একজন খুব স্বনামধন্য রাজা ছিলেন। তো সমুদ্রগুপ্তকেই ভারতবর্ষের নেপোলিয়ান বলা হতো। তো এবার 15 নম্বর প্রশ্নটি ভালো করে শোনো। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে, এলাহাবাদ প্রশস্তিতে কবিরাজ বলে কাকে আখ্যা দিয়েছেন? তো এখানে বলেছে যে এলাহাবাদ প্রশস্তি, সেই এলাহাবাদ প্রশস্তিতে কবিরাজ বলে কাকে আখ্যা দিয়েছেন? কবিরাজ নামক একটি উপাধি, সেই উপাধিটি কাকে দিয়েছিলেন? তো এলাহাবাদ প্রশস্তিতে যে কবিরাজ উপাধি, সেই কবিরাজ উপাধিটি দেওয়া হয়েছিল যে স্বনামধন্য রাজার কথা বললাম, সেটি হচ্ছে সমুদ্রগুপ্ত। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার সমুদ্রগুপ্তকেই দেওয়া হয়েছিল। তারপরে 16 নম্বর প্রশ্ন, চলো বন্ধুরা 16 নম্বর প্রশ্নটি শোনো। তো 16 নম্বর প্রশ্নটি হচ্ছে যে দিল্লি চলো, যে স্লোগান বা ধ্বনি যেটি বলতে পারো, সে দিল্লি চলো ধ্বনিটি কে দিয়েছিল? এটা ইংরেজ আমলে ভারতবর্ষ যখন ইংরেজদেরকে শাসন করছিল, সেই সময় আমাদের একজন বাঙালি নেতা ছিলেন, তিনি এই ধ্বনিটি দিয়েছিলেন। তো দিল্লি চলো এই ধ্বনিটি দিয়েছিলেন আমাদের তরুণ বিপ্লবী সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোস দিয়েছিলেন দিল্লি চলো এই ধ্বনিটি। এবং 17 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? আরও একবার বলি, প্রশ্নটি রিপিট করছি তোমাদের। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন তোমার লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, লর্ড মাউন্টব্যাটেন। এবং 18 নম্বর প্রশ্ন, চলো শুরু করা যাক 18 নম্বর প্রশ্ন। তো 18 নম্বর প্রশ্নটি হচ্ছে তোমার ভারতের ইতিহাসে গ্রেট ডিভাইড, ভারতের ইতিহাসে মানে দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া ইজ দ্য গ্রেট ডিভাইড, মানে গ্রেট ডিভাইড কত সালে চালু হয়? তো গ্রেট ডিভাইড, ভারতের ইতিহাসে যে গ্রেট ডিভাইড কত সালে চালু হয়? তো ভারতের ইতিহাসে যে গ্রেট ডিভাইড,
এটি চালু হয় 1921 সালে। 1921 সালে। এই প্রশ্নটির 18 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে 1921 সাল। তারপরে 19 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতিত্ব কে করেছিল? তো ভারতবর্ষে যে জাতীয় কংগ্রেস, সেই সময় যখন ইংরেজদের শাসন চলছিল, তখন ভারতবর্ষের যে জাতীয় কংগ্রেস, সেই কংগ্রেসের একজন সভাপতিত্ব করেছিলেন। সেই সভাপতিত্বের নাম হচ্ছে অ্যানি বেসান্ত জি। তাহলে ভারতবর্ষের ইতিহাসে স্বাধীন ভারতের অ্যানি বেসান্ত, ভারতের ইতিহাসে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতিত্ব করেছিলেন অ্যানি বেসান্ত। তারপরে পরের প্রশ্ন শোনো ভালো করে। সম্রাট অশোক, যে অশোকের সময়কালটা তো তোমরা সবাই জানো, আর বলে দিতে হবে না। সম্রাট অশোক, সেই অশোকের যে শিলালিপি, সেই শিলালিপিটি কে পঠোদ্ধার করেন? তো আরেকবার বলি প্রশ্নটি শোনো। সম্রাট যে অশোক, সেই অশোকের শিলালিপিটি কে পঠোদ্ধার করেন? পঠোদ্ধার মানে কে লেখেন? তো ভারতবর্ষের ইতিহাসে সম্রাট অশোক, সেই অশোকের যে শিলালিপি, সেই শিলালিপিটি পঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ নামক একজন ইংরেজ যে প্রত্নতত্ত্ববিদ। ইনি ভারতবর্ষের ইতিহাসে অশোকের যে শিলালিপি, সেটার পঠোদ্ধার করেন। তারপরে দিল্লি সুলতানি বাজার ও মূল্য নিয়ন্ত্রণ করেন কে? মানে সুলতানি যুগে, যে দিল্লি শাসনকালে যে সুলতানি যুগের যে বাজার ও মূল্য যে দর, সেই দরটি কে নিয়ন্ত্রণ করেন? আরেকবার বলি প্রশ্নটি, দিল্লি সুলতানি যুগে বাজার ও দর নিয়ন্ত্রণ করেন কে? তো দিল্লি সুলতানি যুগে বাজার ও দর নিয়ন্ত্রণ করেন তোমার আলাউদ্দিন খলজি, মানে খলজি বংশের একজন শাসক ছিলেন। ইনি হচ্ছে আলাউদ্দিন খলজি। সেই খলজি দিল্লির সুলতানি যুগের যে বাজার যে দর, মানে বাজারের যে দর নিয়ন্ত্রণ, বাজারের যে দাম বেড়ে যায় সেটার যে একটি লিস্ট, সেটি তিনি করে দিয়েছিলেন। তাহলে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আলাউদ্দিন খলজি। তারপরে পরের প্রশ্নটি শোনো। লোকসভার অধিবেশন ও সমাপ্তির ঘোষণা কে করেন? লোকসভা, আমাদের ভারতবর্ষের যে লোকসভা, সেই লোকসভার অধিবেশন বা সভাপতিত্ব, লোকসভার অধিবেশন বা সমাপ্তি, মানে লোকসভার যখন অধিবেশন বসে এবং অধিবেশনে যে আলোচনা, অধিবেশন সমাপ্তি হওয়ার পর সমাপ্তি ঘোষণা, মানে অধিবেশন যে শেষ হয়ে গেল, সেটি ঘোষণা করেন কে? তো লোকসভার অধিবেশন সমাপ্তি এবং আহ্বান দুটোই করেন রাষ্ট্রপতি। তারপরে চিত্র সংশ্লেষ করতে, 24 নম্বর প্রশ্ন, চিত্র সংশ্লেষ করতে কোন গ্যাস ব্যবহার করা হয়? আরেকবার বলি শোনো, চিত্র সংশ্লেষ করতে কোন গ্যাস ব্যবহার করা হয়? তো চিত্র সংশ্লেষ করতে যে গ্যাস ব্যবহার করা হয়, সেটি খুব সহজ একটি প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের অনেকবার এসছে প্রশ্নতে, এটি আমাদের তোমাদের হোমওয়ার্কের জন্য বলে দিলাম। আরেকবার বলি প্রশ্নটি, চিত্র সংশ্লেষ করতে কোন গ্যাস ব্যবহার করা হয়? এই প্রশ্নটি তোমরা অ্যান্সারটি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এবং আজকের সেশনের লাস্ট প্রশ্ন, অন্ধদের, মানে অন্ধ বাচ্চা ছেলে মেয়ে যাই বলো, অন্ধদের পড়াশোনার জন্য, অন্ধ যে ছেলেমেয়েরা, সেই অন্ধদের পড়াশোনার জন্য মানে কি অক্ষর, মানে কি পদ্ধতিতে তাদের পড়াশোনা করানো হয়? তো অন্ধদের পড়াশোনা করানোর জন্য যে অক্ষরটি ব্যবহৃত হয়, সেটি হচ্ছে ব্রেইলি অক্ষরের সাহায্যে তাদের পড়াশোনা করা হয়। তো আজকে ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবং নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বন্দে মাতরম, জয় হিন্দ।